এই দিক থেকে আমরা এসেছি, এবং ওই যে সামনে অফিসটা আছে ওইখান থেকে এই মুক্তিনাথের পারমিট তৈরি হবে, ওখানেই যাবো। এরপর আমরা চেকপোস্ট থেকে আমরা মুস্টাং যাবার এত ভয় পাই, মহিলা পিছনে একজনকে বসিয়ে নিয়ে স্কুটি করে চলে যাচ্ছে। দু চার পশলা বৃষ্টি হয়ে গেল, মানে মিনিট পাঁচেক, তো আমরা রেনকোটটা পরে নিয়েছি। বলা যায় না, দুমদাম বৃষ্টি চলে আসলে তখন সমস্যা হয়ে যাবে। স্কুটি নিয়ে উঠতে পারলে আমরা রয়্যাল এনফিল্ড নিয়ে উঠতে পারবোই, কোনো সমস্যা নেই। আর একজন এরকম 50 বছরের মহিলা যদি রিস্ক নিতে পারে স্কুটি নিয়ে, তাহলে আমাদের না নেওয়ার কিছু নেই। আলিজোয়েল 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 উঠতে হবে, জল নামছে, একটু ডিস্টেন্স নিয়ে নে, ডিস্টেন্স রাখ, ঠিক আছে? আরে ওঠ রে ভাই, ওঠ, পা নামাতেই হলো, একটু ডিস্টেন্স রাখা ভালো। সামনে গাড়ি থাকলে খুব সমস্যা চালানো। এগুলো সব ইলেকট্রিক গাড়ি, যতগুলো গাড়ি এরকম দেখছি সবই ইলেকট্রিক গাড়ি। আমরা মোটামুটি 3000-এর উপরে, 3000 ফুটের উপরে চলে এসেছি। এই জন্য পাইন গাছও দেখতে পাচ্ছি। এতক্ষণ নিচে কিন্তু দু একটা দেখা যাচ্ছিল, এরকম ঝাঁক বেঁধে পাইন গাছ ছিল না। তো এইবারে অল্টিটিউড গেইন করছি সারাদিন পর। টিপ করে বৃষ্টি হচ্ছে, ও ফোনটা লাগাইনি, দেখি একটু পর যদি বৃষ্টিটা থামে তাহলে লাগাবো। রক ফলিং জোন, পড়েও আছে পাথর। সিকিমে যেরকম এই রক ফলিং জোনগুলোতে ওরা একটা লোহার রিং লাগিয়ে দেয়, মানে লোহার রিংয়ের নেট লাগিয়ে দেয়, সেটা দেখতে বেশ ভালো লাগে এবং মানে অনেকটা সেভ করে, উপর থেকে কিছু পড়লেও আটকে দেয়। এখানে সেরকম এখনও কিছু দেখতে পাইনি। আচ্ছা, আমরা এখন লেটে বাজার দিয়ে পার হচ্ছি, লেটে, এবং লেটের বাঁদিকে বড় উঁচু পাহাড়। এইখানটা একটু বেশ সুন্দর ভ্যালি মতো আছে, পুলিশ চেকপোস্ট, কিন্তু এই লেটে চেকপোস্ট কিন্তু কোনো লোক নেই চেক করার। যে নদী বালিগণ্ডকী রিভারের পাশ থেকে আসছিলাম, তো এইখানে প্রচুর চওড়া, 300-400 মিটার চওড়া, মাঝখানে একটা ফুটবলের মাঠের মতো অবস্থা, চর পড়ে আছে, সুন্দর ভ্যালি। রাস্তাটা মাঝে মাঝে ভালো, মাঝে মাঝে খারাপ, তবে এখনও পর্যন্ত খুব বাজে এক্সপিরিয়েন্স হয়নি। দু একটা জায়গা ছিল ওঠা নামার সময়, কিন্তু তাছাড়া সেই অর্থে তেমন কোনো মানে চ্যালেঞ্জিং মুখে কিন্তু পড়িনি এখনও পর্যন্ত। দেখি জমসান এখনও 24 কিলোমিটার মতো। ওয়াও, অপূর্ব অপূর্ব জায়গা, কি অপূর্ব একটা ভ্যালি দেখলাম, অপূর্ব ভ্যালি। উপর থেকে সেই জল পড়ছে একটু একটু করে, চারিদিকটা অসাধারণ অসাধারণ।
এক্সিলেন্ট। এখন বৃষ্টি হচ্ছে, গোপুরোটা আমি ভাবছি ভিতরে ঢুকিনি, কারণ সামনে ওয়েদারটা খুব একটা ভালো নয়, আর গোপুরো ওয়াটারপ্রুফ করা নেই। তো পাহাড়ি গ্রাম, এখানে দাঁড়িয়েছিলাম, আমার গোপুরোটা লাগালাম, বৃষ্টিটা এই মুহূর্তে নেই, করে পড়ছে। এইসব সিনারিগুলো আর মিস করতে চাইছিলাম না, আবার লাগিয়ে নিলাম। শুধু ল্যান্ডস্কেপগুলো দেখো, ওই উপরে স্নো ক্যাপ মাউন্টেন, মানে স্নো ক্যাপ না কিন্তু বরফ জমে আছে বা পড়ে আছে, এ যেন মনে হচ্ছে চাঁদে চলে এসেছি। এক এক পাহাড় এক এক কালারের, সেই উপরে বাদামি, নিচে মানে কি বলবো, এটা মাটি মাটি টাইপের কালার। বাবা, এখানে সাসপেনশন ব্রিজ আছে একটা, এদিকে আবার খয়েরি কালার, অদ্ভুত অদ্ভুত ল্যান্ডস্কেপ। আমরা কতটা অল্টিটিউড গেইন করেছি এটাই বুঝতে পারছি না। এখানে আবার মানে পাইন গাছগুলো ছোট, মানে খর্ব আর কি, খর্ব এগুলো তো অনেক হাইটে গিয়ে খর্ব হয়ে যায়, আমরা সেরকম হাইট তো গেইন করেছি বলে মনে হচ্ছে না। যাই হোক, জংশন এখান থেকে 20 কিলোমিটার মতো, এখন বাজে 4:45। এই বাঁকটা ঘুরতেই সামনে পুরো ন্যাড়া পাহাড় শুরু হয়ে গেল। দারুণ দারুণ। আমরা মাঝখানে একটু দাঁড়িয়েছিলাম একটু আগে, তো ওখানে আপেল কিনেছিলাম আগে, সেই আপেল, দুটো আপেল খেলাম, একটু জল খেলাম, তারপর বেরিয়ে আসলাম। তো এটা আপেল বাগান, এতক্ষণ ধরে খেয়াল করিনি, আপেল নেই বর্তমানে,
আপেলের নাম বলতে বলতেই চলে এলো। আর এই পাহাড়টা দেখো, একটু দাঁড়াই, মনে হচ্ছে মাটি দিয়ে তৈরি পুরো পাহাড়টা। অদ্ভুত কালার, অদ্ভুত কালার একদম, এবং মনে হচ্ছে যেন কেটে খোদাই করে ওরকম বানিয়েছে। সামনে আছে, এটাই কি মারফা ভিলেজ? আপেল ধরে থাকলে ভালো লাগতো। তো আমরা মারফা ভিলেজের উপর দিয়ে যাচ্ছি এখন। এখানে প্রচুর ট্যুরিস্ট আসছে, অনেকে মারফায় থাকে, অনেকে জমশনে থাকে। মারফায় একটু খরচ কম, জমশনে আবার খরচটা বেশি। তো এখানে চারিদিকে এই রিভার বেসিনে পুরো আপেল বাগান, এইদিকে আপেল বাগান। ये हंसी वादिया ये खुला आसमां आ गए हम कहाँ है मेरे जाने जा, इन बहारों में दिल की कली खिल गई, दुनिया मिले हर खुशी मिल गई। এইবারে শুরু হলো এই অফরোডের চড়াই। গাছগুলো সব হেলে আছে হাওয়ার জন্যে। ওই দিক থেকে এত পরিমাণে হাওয়া হয় যে গাছগুলো সব এই দিকে হয়ে দাঁড়িয়েছে। অদ্ভুত ব্যাপার। মারফা খোলা ব্রিজ, এখানে কোনো রাস্তা হচ্ছে বা কোনো প্রজেক্ট হচ্ছে। এ তো মনে হচ্ছে পুরো চাঁদে চলে আসলাম। দাঁড়া, তো আমরা এই মারফাকোলা ব্রিজের এখানে দাঁড়ালাম, বেশ কিছু ছবি নিলাম। এখানে প্রচণ্ড হাওয়া, মানে এত জোরে হাওয়া, দাঁড়ানো যাচ্ছে না। আমার হেলমেটটা ছিল বাইকের উপরে, সেটা পড়ে গেল। এখন গোপ্রোর যে মাউন্ট, যেটা হেলমেটের সেট আছে, সেটা অর্ধেক খুলে গেছে। আমি জানি না এখন গোপ্রোটাও মাঝখানে পড়বে কি না। এখন কিছু একটা জোগাড় ব্যবস্থা করতে হবে ওর। এগোচ্ছি আমি, ভয় লাগছে গোপ্রোটা না যা পড়ে যায়। রাস্তা একটু চওড়া হলে যতই অফরোড হোক না কেন সেই রকম অসুবিধা হয় না। রাস্তা শুরু হয়ে গেলে তখনই সমস্যা। আর রয়্যাল এনফিল্ড বাইকের একটা সুবিধা, রয়্যাল এনফিল্ড বাইকের কোনো একটা টেকনিক্যাল কারণ আছে, মানে বোর বড় বা এর পিস্টনটা বড় লম্বা, এরকম কোনো একটা টেকনিক্যাল কারণের জন্যে এর মানে ট্রাকশান ক্ষমতাটা বেশি ইঞ্জিনের। তো ইঞ্জিন ব্রেক এটা খুব ভালোই ইউজ করা যায়। যাদের স্লিপার ক্লাচ আছে তারা সেই সব বাইকে অত বেশি মানে ইঞ্জিনের সেই ব্রেকটা নেই। কিন্তু আমাদের রয়্যাল এনফিল্ড চালানোর এই একটা সুবিধা যে যতই ডাউন স্লোপ হোক না কেন, ফার্স্ট গিয়ারে ফেলে দিলে ও নিজের মতো নামবে ধীরে 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 ধীরে। তো মেঘের জন্য আমরা কিন্তু পিকগুলো দেখতে পাচ্ছি না সেইভাবে। অন্নপূর্ণা রেঞ্জেই চলে এসেছি, কিন্তু সেই পিকগুলো আমরা কিন্তু এখন দেখতে পাইনি সেইভাবে। সকালবেলা পোখরা থেকে কিছুটা দেখেছিলাম, অন্নপূর্ণার কোনো পিক দেখেছিলাম হয়তো, কিন্তু এখানে আসার পরে মেঘ চারিদিকে আছে, কিছুই দেখতে পাই না, মানে পেলাম না।
তো মারফা থেকে আমরা বেরিয়ে এলাম, জমশনে থাকবো আমরা। এইখানেই কোনো একটা মানে মাউন্টেন পিক আছে, ঠিক বোঝা যাচ্ছে না মেঘের আবডালে, পুরো স্নো ক্যাপ। সামনে দূরে একটা গ্রাম দেখা যাচ্ছে। এ যেন চাঁদের পাহাড়ে চলে এসেছি। ওইদিকে পাহাড়ে বরফ আছে, গাছপালা আছে, এইদিকে পুরো ন্যাড়া, মানে এটা বৃষ্টির ছায়া অঞ্চল এবং সম্ভবত তিব্বতীয় মালভূমির অংশ এটা। আচ্ছা, এটা হচ্ছে জমসন এয়ারপোর্ট। আমরা জমসনের খুব কাছাকাছি চলে এসেছি। এটাই জমসন কিনা বুঝতে পারছি না। তো জমসন সিটিতে আমরা বর্তমানে। জমসন এয়ারপোর্ট এন্ট্রান্স গেট এইরকম। তো আমরা এই হোটেল মুক্তিনাথে কথা বললাম, রুম নিলাম। 2000 টাকা করে নিল রুমটা। এখন পিক টাইম, এর থেকে কমে পাওয়া যাবে না। এখন ব্যাপার হচ্ছে রুমটা ছোট, ডাবল বেড, কিন্তু এর সুবিধাটা হচ্ছে পিছনে যে লবি মতো আছে তার ভিউটা অসাধারণ। তো 2000 টাকা করে নিলাম, একদিনের জন্য আপাতত নেব, তারপরে যদি কাল এখানে থাকি তো ডিসাইড করব কি করি। হোটেল মুক্তিনাথ। তো এই হলো রুম, খুব একটা বড় না, লাগেজ টাগেজ রাখার খুব একটা জায়গা নেই। ওয়েস্টার্ন টয়লেট, কিন্তু এখান থেকে ভিউটা খুব সুন্দর। আর এখানে এটা হলো এই হোটেলের ডাইনিং রুম। এই এয়ারপোর্টের এইটা হচ্ছে রানওয়ে, জমসন এয়ারপোর্ট এর কাছেই, এবং এখান থেকে বেশ সুন্দর ভিউ দেখা যাচ্ছে স্নো ক্যাপ মাউন্টেন। আরও সুন্দর আরও কয়েকটা পিক আছে পিছনে, কিন্তু সেগুলো অস্পষ্ট। 5টা বাজে, একটু যেহেতু আমরা লাঞ্চটা স্কিপ করেছি সেই জন্য একটু টিফিন করার জন্য বললাম, স্ন্যাক্স কিছু। তো চাউমিন দিল, এটা হ্যান্ডমেড নুডলস আর কি। তো এক চাউ বললাম, বা এক নুডল 400 টাকা। তো সামনে দেখতে পাচ্ছি নীলগিরি পর্বত। আমাদের হোটেলটা এটা, হোটেল মুক্তিনাথ, আর পিছনেই নীলগিরি পর্বত দেখা যাচ্ছে। পিকটা ঢেকে আছে মেঘে। আমরা বিকালে একটু নুডলস খাওয়ার পরে একটু ঘুরতে বেরোলাম, শহরটা একটু দেখতে। এখন এগ তখন ওখানে পাশে ছিল, ওরা দাঁড়িয়ে, আমি বলতে পারছিলাম না খুব বেশি। এগ নুডলস 400 টাকা নিল এক প্লেট। পরিমাণটা ভালো ছিল, কিন্তু টেস্ট সেইভাবে খুব বেশি ভালো লাগলো না। এবং ওটা হোমমেড নুডলস ছিল, এটাই যাই পাও না। শুনেছি অনেক, কিন্তু কোনোদিন খাইনি। হোমমেড নুডলস আর কি এই প্রথম খেলাম।
তো এক্সপেন্সিভ একটু হিসাব করে দেখলে। এখন সব জায়গায় এরকম শুনেছি, এখানে সব জায়গায় খাবার দাবারের দাম আমি আর ভেবে লাভ নেই। এখন এই ল্যান্ডস্কেপটা এখানে দেখো, হাতে চা নিয়ে নীলগিরি পর্বতের পাশে বসে এনজয় করাটা একটা অন্য লেভেলে। গরম চা, এখানে প্রচণ্ড ঠান্ডা হাওয়া। এখন 12 ডিগ্রি মনে হয় টেম্পারেচার আছে, আস্তে আস্তে কমছে। নীলগিরি পিক দেখা যাচ্ছে ক্যামেরায় আসছে কিন্তু মেঘের মেঘ যেখানে শেষ হচ্ছে তার জাস্ট উপরে মাথাটা দেখা যায়। ঠান্ডা হাওয়া খাচ্ছি, চা খাচ্ছি, হাওয়াটা এত কষ্ট করে অফরোড করে আসার এটাই আনন্দ আর কি। চায়ের এত কাছ থেকে পর্বত আর এই নেপাল ছাড়া আর কোথাও দেখতে পাবো না জানি না। এখানে পিকের কাছে এত কাছাকাছি আর হয়তো যেতে পারবো না। এরপর যেতে গেলে এই করে আমি দেখলাম আরো কিছু একটা জায়গা আছে। এত কষ্ট সার্থক। একটা ইনফরমেশন দিই, সামনেই মুক্তিনাথ হোটেল, হোটেল মুক্তিনাথ, এর পাশেই একটা ছোট্ট রেস্টুরেন্ট মতো আছে, ঠিক আছে? মুক্তিনাথ হোটেল আর এই পাশে, ঠিক আছে? এইখানে কিন্তু খাবার অর্ডার দিলে এরা খাবার দিয়ে দেয়, মিল, ভেজ মিল 350 টাকা, ঠিক আছে? তো আর আমাদের হোটেলে বলছে মনে হয় 500 টাকা ভেজ মিল, তার সঙ্গে অন্য কিছু নিলে এক্সট্রা। তো এটা একটা অপশান আছে। তো আমরা জংশনের একটু উপরে উঠে আসলাম। পুরো জমজম শহরটাই এখান থেকে দেখা যাচ্ছে। এই যে এয়ারপোর্ট, এখানে একটা শিব মন্দির আছে। তো আমরা একটু কষ্ট করে উঠলাম, আর এখান থেকে নীলগিরি পর্বতের মাথাটাই শুধু ঢেকে থাকছে সবসময়। নীলগিরি পর্বত 7000 ফিটের শৃঙ্গ, 3টে পিক আছে সম্ভবত। নীলগিরি নর্থ, মিডিলে একটা, আর এটা এই ছোট্ট ডান দিকে যেটা নীলগিরি সাউথ। 3টে পিক আছে, 3টেই মোটামুটি 7000-এর রেঞ্জে। এইটা পুরো জমসম শহর। ঠান্ডা বেশ ভালোই পড়ছে, ঠান্ডা খুব বেশি নেই, কিন্তু হাওয়াটা মারাত্মক আছে। হাওয়াটা মারাত্মক, মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে অলরেডি। তবুও কষ্ট করে আর কি একটু দাঁড়াচ্ছি, আলো যতক্ষণ আছে একটু দেখি। এত কষ্ট করে আসলাম, রোজ রোজ তো আর চোখের সামনে 7000 মিটারের পিক দেখতে পাই না। যতক্ষণ আলো আছে একটু দেখার চেষ্টা করছি। আর ওই পিছনের দিকে সম্ভবত ধৌলাগিরি, ওটা আসার সময় দেখেছিলাম, মেঘে ঢেকেছিল, দেখতে পাইনি। সম্ভবত ওটা ধৌলাগিরি হবে।